আসসালামু আলাইকুম। আজ ৮ মার্চ ২০২৫ শনিবার। বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি এস.জে. রতন। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনে জয়ী হওয়া নিয়ে নাহিদ ইসলাম দিলেন চাঞ্চল্যকর তথ্য। ভারত থেকে কলকাঠি নেড়ে হচ্ছে নিয়োগ ও বদলি বাণিজ্য। এবার গ্রেপ্তার ক্ষমতা নিয়ে মাঠে নামছে বেসরকারি নিরাপত্তা বাহিনী। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউই জানতেন না একটি অভ্যুত্থান হবে, তবে এটি হয়েছে। আমি আন্তরিকতার সঙ্গে আশা করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা এবার বিজয়ী হতে চলেছি। তিনি ও তার দল পরবর্তী সরকার গঠন করতে না পারলেও তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাবশালী থাকবে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি নাহিদ ইসলাম। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারে যোগ দেন তিনি। সম্প্রতি সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ। এরপর তার নেতৃত্বে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হয় তরুণদের নতুন দল এনসিপি। বাংলাদেশে সুদূর প্রসারী সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এমনকি তরুণীরা যে কারণে জীবন উৎসর্গ করেছেন সেসব সংস্কারেও আগ্রহী নয় তারা। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান এবং এর পরবর্তী সময়ে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নে আমাদের একটি বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে আমরা একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম। এনসিপি আহ্বায়ক বলেছেন, আমাদের বিরুদ্ধে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়, কিন্তু এটি সত্য নয়। তবে এ নির্বাচনই পৃথিবীর শেষ নয়। আমাদের লক্ষ্য হল এই শক্তিটাকে আরও ৫০ বা ১০০ বা বেশি বছর টিকিয়ে রাখা। এনসিপি আহ্বায়ক আরও বলেছেন, হাসিনার পতনের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজন সম্ভব নয়। এনসিপির আরেকটি লক্ষ্য হল গণপরিষদ গঠন। এই পরিষদ বাংলাদেশের সংবিধানের গোড়া থেকে সংস্কার করবে এবং স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। নাহিদ বলেছেন, আমরা একটি বৃহৎ ও অন্তর্ভুক্তিমূলক দল গঠন করতে চাই, যেখানে সবাই অংশ নিতে পারবে। শনিবারের দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হল, ফ্যাসিস্টের দোসররা বহাল। এদিকে যুগ্ম সচিব পদোন্নতিতেও তদবিরে এগিয়ে আওয়ামী মন্ত্রীর পিএস ও ডিসিরা। এটি দৈনিক নয়াদিগন্তের প্রথম পাতার খবর। প্রতিবেদন দুটিতে বলা হয়, ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদ শেখ হাসিনার দোসর হিসাবে চিহ্নিত শতাধিক পুলিশ কর্মকর্তা বহাল তবিয়তে। তারা গত ১৫.৫ বছর সরকারের নানা অপকর্মে সরাসরি সহযোগিতা করেছেন। বিশেষ করে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডে বেশ সক্রিয় ছিলেন তারা। কিন্তু ৫ আগস্টের পর রাতারাতি ভোল পাল্টে হয়ে গেছেন বিএনপি ও জামায়াতের অন্ধ সমর্থক। সংশ্লিষ্টদের ম্যানেজ করে বাগিয়ে নিয়েছেন এসপি, ডিআইজি ও অতিরিক্ত আইজিপির মতো গুরুত্বপূর্ণ পদ। খবর সংশ্লিষ্ট সূত্রের। অন্যদিকে মেধা, জ্যেষ্ঠতা সহ প্রয়োজনীয় সব যোগ্যতা থাকার পরও যেসব কর্মকর্তা বিগত সময়ে বঞ্চিত হয়েছেন তারা এখনও বঞ্চিত। পদোন্নতি তো দূরের কথা, তাদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম হতাশা ও চাপা ক্ষোভ। বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশ্ন, ২০১৪ সালে খোদ গোপালগঞ্জের মতো জেলায় যিনি এসপি হয়েছিলেন তিনি এখন নৌ পুলিশের ডিআইজি। এভাবে তারা একে একে শতাধিক কর্মকর্তার নাম তুলে ধরলেন। এসব কর্মকর্তার আরও অভিমত, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তারা এখন পুরস্কৃত। সরকারের এ ধরনের পদক্ষেপে জুলাই গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য চরমভাবে ব্যাহত হওয়ার শঙ্কা আছে। এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের আইজি বাহারুল আলম বলেন, সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে ২০১৮ সালে নির্বাচনে যারা সক্রিয় ছিলেন তাদের ওএসডি করা হয়েছে। সরকারের পরবর্তী সিদ্ধান্ত এলে ২০১৪ এবং ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তালিকা করার কিছু নেই, সবই আমাদের জানা আছে। নয়াদিগন্তের প্রতিবেদনে বলা হয়, চলতি মাসেই যুগ্ম সচিব পদোন্নতি পাচ্ছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪ ব্যাচের কর্মকর্তারা। তাদের পদোন্নতি দিতে সুপিরিয়র সিলেকশন বোর্ড কয়েকটি সভা সম্পন্ন করেছে।
পদোন্নতির যোগ্য কর্মকর্তাদের তালিকার কাজও প্রায় শেষ পর্যায়ে। আজ বিকেলে এসএসবির বৈঠকের মাধ্যমে যুগ্ম সচিব পদোন্নতির তালিকা চূড়ান্ত হতে পারে। চলতি মাসে অথবা ঈদের পরেই পদোন্নতির প্রজ্ঞাপন জারি হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। এই পদোন্নতির জন্য তদবিরে এগিয়ে রয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগের মন্ত্রীদের একান্ত সচিব এবং সেই সময়ের শেখ হাসিনার আস্থাভাজন জেলা প্রশাসকরা। সরকারের কয়েকজন রাজনৈতিক নেতা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং কয়েকজন সচিব তাদের পদোন্নতির পক্ষে জনপ্রশাসনে তদবির করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও এখনও বহাল তবিয়তে রয়েছেন তার মন্ত্রিপরিষদের সদস্যদের পিএস এবং ডিসিরা। অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টাকে ম্যানেজ করে অনেকেই আবারও একান্ত সচিব পদটি বাগিয়ে নিয়েছেন। এখন তারা যুগ্ম সচিব পদোন্নতি পেতে উপদেষ্টাদের মাধ্যমে তদবির করছেন। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন আবু নঈম মোহাম্মদ মারুফ খান। আওয়ামী লীগের আস্থাভাজন এই কর্মকর্তা 2015 থেকে 2017 পর্যন্ত গোপালগঞ্জের মকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। এরপর 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত শেখ হাসিনার কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় আস্থার সাথে শেখ হাসিনার দায়িত্ব পালন করায় তাকে উপহার স্বরূপ 2021 সালে নরসিংদীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এমন চিহ্নিত আওয়ামীপন্থী সুবিধাভোগী কর্মকর্তা এখন যুগ্ম সচিব পদ পেতে জোর তদবির করে পদোন্নতি নিশ্চিত করেছেন। রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট ও শপিং মলগুলো খোলা থাকে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিং মল ও মার্কেটগুলোতে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, আবাসিক এলাকা, বিভিন্ন মার্কেট ও শপিং মলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করবেন। তাদের গ্রেপ্তারের ক্ষমতাও থাকবে। ঢাকা মেট্রোপলিটন আইন অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, 7 রমজান চলছে। সন্ধ্যা হলে ঢাকাবাসী মুসল্লিরা মসজিদে যান। 1.5 থেকে 2 ঘন্টা তারাবির নামাজের সময় যায়। ওই সময় ঢাকা শহরের বিভিন্ন অলিগলিতে জনশূন্যতা তৈরি হয়। বিশেষ করে পুরুষ মানুষ তারাবির নামাজে থাকেন। এই সময় আপনাদের বাড়ির ফ্ল্যাট ও দোকান নিরাপদভাবে রেখে আসতে হবে। নিরাপত্তা খেয়াল করবেন। আশা করছি 15 রমজান থেকে ঢাকাবাসীর অনেকেই ঈদ উপলক্ষে গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ করতে যাবেন। তিনি বলেন, আমি ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে আপনাদের জানাতে চাই এবং অনুরোধ করতে চাই, যখন আপনারা বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে নিশ্চিত করবেন। আমরা আপনাদের সঙ্গে আছি। আমাদের পুলিশের স্বল্পতা রয়েছে। অনেকেই ছুটিতে যাবে বা যেতে চায়। যারা ব্যারাকে থাকেন তারা দীর্ঘ সময় পরিবার ছাড়া থাকেন। তাদের পার্সেন্টেজ সরকারের নির্দেশে ছুটি দিতে হয়। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, শপিং সেন্টারগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকবে। বিভিন্ন শপিং মল ও গেট দিয়ে ঘেরা বিভিন্ন আবাসিক এলাকায় মেট্রোপলিটন পুলিশ আইন অনুযায়ী অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার আছে। সেই ক্ষমতা অনুযায়ী আমি বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে নিয়োগ দিয়েছি। তাদের হাতে একটি ব্যান্ড থাকবে, যাতে লেখা থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা। আইন অনুযায়ী তারা দায়িত্ব পালন ও গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। পুলিশ অফিসার যেভাবে আইনগতভাবে প্রোটেকশন পান, এই অক্সিলারি ফোর্সের সদস্যরাও সেই প্রোটেকশন পাবেন। ছাত্রদলের টাকার উৎস জানতে চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম। জবি ছাত্র শিবিরের সেক্রেটারি নিজ দলের টাকার উৎস জানিয়ে ছাত্রদলের কাছে পাল্টা প্রশ্ন রেখে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে রিয়াজুল লেখেন, ছাত্রদলের টাকার উৎস কি? অনেকের ধারণা ছাত্রদল সাধারণ সম্পাদকের একটি প্রশ্নকে কেন্দ্র করে পাল্টা এ প্রশ্ন রেখেছেন জবি শিবিরের এ নেতা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন তোলেন তিনি। ছাত্রদল সম্পাদক বলেন, আমরা গণমাধ্যমে ছাত্র শিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ ইফতার কর্মসূচিতে ৩ লাখ টাকা ব্যয় করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তারা এত টাকা কিভাবে উপার্জন করছেন? তাদের আয়ের উৎস কি? একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে ৯০ লাখ টাকা কোথায় পাচ্ছে? এই আমরা গণমাধ্যমের মাধ্যমে শিবিরের কাছে জানতে চাই। আট মার্চ বিশ্ব নারী দিবসে নিজের জীবনের গুরুত্বপূর্ণ ৩ নারীর কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনটি উপলক্ষে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং নারীর উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তারেক রহমান ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ জন মানুষ হলেন আমার মা, স্ত্রী এবং কন্যা। ৩ জনই অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ নিশ্চিত করতে চেয়েছি। আমি নিশ্চিত যারা এটি পড়ছেন তাদের অনেকেই একই অনুভূতি লালন করেন। তিনি বলেন, বাংলাদেশের তরুণী এবং নারীরা চারপাশের মানুষের মাধ্যমে ক্ষমতায়িত এবং সমর্থন পাওয়ার অধিকার রাখে। প্রতিটি নারীরই যে কোনো পুরুষের মতো একই মর্যাদা, সুরক্ষা এবং সুযোগ উপভোগ করা উচিত। বিএনপির নারীবান্ধব সমাজ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি জানান, আন্তর্জাতিক নারী দিবসে আমি আবারও নিশ্চিত করছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত পূর্ববর্তী বিএনপি সরকারের মতো আমরা একটি ন্যায়সঙ্গত, সহনশীল এবং সম্মানজনক সমাজ তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করব, যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্য থাকবে না। পরিবারের ছেলে ও মেয়ে সকলকেই সমান মর্যাদার অধিকারী বলে উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, আমাদের মেয়েদেরও আমাদের ছেলেদের মতো সমান সুযোগ থাকা উচিত। তাদেরকে ঘর ছেড়ে বাইরে আসতে হবে। তারা যেন কোনো হয়রানি ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং কোনো ভয় ভীতি ছাড়াই নিজেদের মত প্রকাশ করতে পারে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সব কিছুর মধ্যেই আপনি যখন ইতিবাচকতা খুঁজবেন তখন জীবন সুন্দর হয়ে যাবে। আপনার শত্রু অথবা কোনো খারাপ মানুষ, শত্রু বা খারাপ মানুষের মধ্যেও যখন আপনি সামান্যতম হলেও ভালো জিনিসকে দেখবেন এবং সামনে আনবেন, সেটাই ওই মানুষটার জন্য ভালো হবার একটা সুযোগ করে দিতেও পারে। সেই জন্যে মানুষকে অনুপ্রেরণা, প্রশংসা এবং ইতিবাচক দিক সামনে আনার যে অন্য কোনো পন্থা নেই যা ভালোর পথে ধাবিত করতে পারে। সুতরাং আসুন ইতিবাচক পথে হাঁটি, ইতিবাচক চিন্তা করি এবং ইতিবাচকতার মধ্য দিয়ে সফলতাকে ছিনিয়ে আনি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। গাজায় ত্রাণ অবরোধ তুলে নিতে ইসরায়েলকে 4 দিনের আলটিমেটাম দিয়েছে ইয়েমেনের হুথিরা। নয়তো তারা আবার নৌপথে ইসরায়েলিদের লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে। ইয়েমেনের হুথিদের নেতা আল হুথি শুক্রবার বলেছেন যে যদি ইসরায়েল 4 দিনের মধ্যে গাজায় ত্রাণবহর প্রবেশে বাধা প্রত্যাহার না করে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে। এর ফলে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতির পর হুথিদের আক্রমণ বন্ধ হলেও তা আবার পুরোদমে শুরুর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে 100টিরও বেশি আক্রমণ চালায়। তারা বলেছে, গাজায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ওইসব হামলা চালানো হয়েছে। সেই সময়কালে হুথিরা 2টি জাহাজ ডুবিয়ে দেয়, একটি আটক করে এবং কমপক্ষে 4 জন নাবিককে হত্যা করে। এসব আক্রমণ বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত করে। এমনকি অনেক সংস্থা দক্ষিণ আফ্রিকার চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল রুট ব্যবহার করতে বাধ্য হয়। আল হুথি বলেন, আমরা 4 দিনের জন্য একটি সময়সীমা দেব। এই সময়সীমা গাজা যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের তাদের প্রচেষ্টার জন্য। যদি 4 দিন পরেও ইসরায়েলি শত্রু গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেয় এবং ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, তাহলে আমরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে আমাদের নৌ অভিযান পুনরায় শুরু করব। গত 2 মার্চ যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা তীব্রতর হয় ইসরায়েল গাজায় ত্রাণ ট্রাক প্রবেশে বাধা দেয়। ফলে হামাস মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানায়।
এ নিয়ে মধ্যস্থতাকারীরা ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে। এদিকে শুক্রবার হামাস হুথিদের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। হামাস বলেছে, এটি সাহসী সিদ্ধান্ত। গাজায় 15 মাসের যুদ্ধের সময় তারা যে সমর্থন ও সহায়তা প্রদান করেছিল, এ সিদ্ধান্ত এরই সম্প্রসারণ। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।